সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নবাব সিরাজদৌল্লা নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যটি একটু বোঝার চেষ্টা করব। আমরা এই দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখেছিলাম নবাবের দরবার বসেছিল। সেখানে ষড়যন্ত্রের বিষয়টা তিনি বুঝতে পেরেছেন, তাদেরকে নিরস্ত করবার চেষ্টা করেছেন। তারপর দ্বিতীয় দৃশ্যের মধ্যে আমরা দেখলাম মীর জাফরের আবাস, সেখানে একটা যে বৈঠক হলো, সেখানে যে ষড়যন্ত্রের সমস্ত আয়োজনগুলো যেন তারা সুসম্পন্ন করে নিচ্ছে। এবং তৃতীয় দৃশ্যে যেই জিনিসটা আমরা অবলোকন করব, উপলব্ধি করব, বোঝার চেষ্টা করব, সেখানে ইংরেজদের সঙ্গে মীর জাফরের একটা চুক্তিনামা হবে। সেই চুক্তিটা অত্যন্ত সংগোপনে হচ্ছে এবং তাই তার মিরন অর্থাৎ মীর জাফরের সন্তান মিরনের আবাসের মধ্যে সে বৈঠকটি সম্পন্ন হচ্ছে। এবং মিরনের সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি সে অত্যন্ত যে কি বলবো, তাকে আমরা সামাজিক সজ্ঞান সম্পন্ন মানুষ হয়তো তাকে বলা যাবে না। সে ক্ষমতার কেন্দ্রে থেকে এমন একটি অবস্থা হয়েছে, তার আসলে মানসিকভাবেই একটা বিকল প্রাণী তাকে বলা যায়। সে সবসময় যে নর্তকী পরিবেষ্টিত হয়ে সেখানে তাকে মদ্যপান, চোরাবান ইত্যাদি, তার গৃহ ওই রকম একটা অবস্থার মধ্যেই যাচ্ছে। কিন্তু সেখানে দেখা গেল মূল বৈঠক কিংবা চুক্তিপত্র সম্পন্ন হওয়ার আগে আরেকজন ব্যক্তি, আমি আগে বলেছি এটা অত্যন্ত সংগোপন হচ্ছে, সকলের সে এখানে উপস্থিতিটা নিশ্চিত করা হয়নি। সুতরাং রায়দুল্লভ তিনিও ওই ষড়যন্ত্রকারীদের কিংবা ক্ষমতা আকাঙ্ক্ষীদের মধ্যে একজন। তাকে হয়তো সেখানে ডাকা হয়নি, হয়তো ডাকা হলেও তার আসার সুযোগ হবে না বলে আগে এসেই অত্যন্ত সুকৌশলে তার কে কে আসবেন কিংবা কি হবে, তার প্রাপ্তি অপ্রাপ্তি, তার আকাঙ্ক্ষা বিষয়ে এসে মিরনকে বিষয়টা জানিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা ওই জায়গা থেকে একটু পাঠ করবার চেষ্টা করব। রায়দুল্লভ যখন সেখানে বসে যা হোক, আলোচনায় আমি থাকতে পারবো না, কারণ আমার পক্ষে বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ নয়। কখন কি কাজে নবাব তলব করে বসবেন তার ঠিক নেই। তলবের সঙ্গে হাজির না পেলে তখনই সন্দেহ জমে উঠবে। আপনার কাছে তাই আগেভাগে এলাম, শুধু আমার সম্বন্ধে কি ব্যবস্থা হলো জানবার জন্যে। কার কাছে? মিরনের কাছে। বৈঠকে সে থাকতে পারবে না। তখন মিরন জানিয়ে দিচ্ছে, আপনার ব্যবস্থা তো ফাঁকা। সিরাজের পতন হলে আব্বা হবেন, আব্বা মানে মীর জাফর আলী খান, আব্বা হবেন মসনদের মালিক। কাজেই সেবা সালারের পথ আপনার জন্য একেবারে নির্দিষ্ট। রায়দুল্লভ, আমার দাবিও তাই। তবে আরেকটা কথা, চারিদিককার অবস্থা দেখে যদি বুঝি যে আপনাদের সাফল্যের কোনো আশা নেই, তাহলে কিন্তু আমার সহায়তা আপনারা আশা করবেন না। দেখো, অত্যন্ত বিত হয়ে যাচ্ছে সে, কেন জানি তার হয়তো মানসিক দিক থেকে একটা দুর্বল প্রকৃতির এতে বোঝা যাচ্ছে। আসলে দুর্বলতা তো থাকবেই। এই যে ষড়যন্ত্রকারীরা কিন্তু সবসময় একটা দুর্বল চিত্তেরা হয়, সাহস শক্তি তাদের থাকে না। এটিও একটা ষড়যন্ত্রকারীর চারিত্রিক বৈশিষ্ট্য রূপেই এখানে হয়তো নাট্যকার তুলে ধরবার চেষ্টা করেছেন। তারপরে মিরন একটু বিস্মিত হলো। এতদিন ধরে এই দীর্ঘ আয়োজনের সঙ্গে তিনি হঠাৎ করে এই জায়গায় এসে কথাটা তিনি কেন বলছেন, এই জন্য বিস্মিত হয়। তিনি বলছেন, কী ব্যাপার, আপনাকে যেন একটু আতঙ্কিত মনে হচ্ছে। রায়দুল্লভ, আতঙ্কিত নয়, কিন্তু দ্বিধাগ্রস্ত হওয়াটা অস্বাভাবিক নয়। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর ভেতরে কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে। আসলে ওই যেটা বলেছিলাম। এরপরে একজন পরিচারকের প্রবেশ করলো। তখন তিনি বলছেন মেহমান। এরপরে সে সরে পড়ল। অর্থাৎ রায়দুল্লভ এখানে যে এসেছে এই জিনিসটা যেন অন্যরা না জানে, এইভাবে সে নিজে থেকেই সরে পড়েছেন। মিরন বলছে, বসে যান না। মেহমানরা এসে বলেছেন কিছুক্ষণ ভেতরেই বৈঠক শুরু হয়ে যাবে। এরপর রায়দুল্লভ বলছে, না, আমার কেমন যেন অস্বস্তি লাগছে, আমি পালাই। কিন্তু আমার সঙ্গে যে ওয়াদা তার
যেন খেলাফ না হয়, এই বলে তিনি প্রস্থান করলেন, তিনি চলে গেলেন। তারপরে পরিচারকের ইঙ্গিত করে মিরন কিছুটা অপ্রস্তুত হয়ে বসলো। জগৎ শেঠ, রাজবল্লভ, মির্জাফর প্রবেশ করলো। মিরন সমাদর করে তাদের বসালো। অর্থাৎ আলোচক যারা এখানে আসবার কথা চলে আসছেন। কে কে আসলো? জগৎ শেঠ, রাজবল্লভ এবং মির্জাফর। তাহলে এক পক্ষের, অন্য পক্ষের আরও বাকি আছে। এরপরে মিরন তখন বলছে, একটু আগে রায়দুল্লভ এসেছিলেন, ব্যক্তিগত কারণে তিনি আলোচনায় থাকতে পারবেন না বললেন, কিন্তু তার দাবির কথাটা আমার কাছে তিনি কোলাকুলি জানিয়ে গেছেন। তিনি এই তিনজনকে বিষয়টা অবগত করালো। তারপরে জগৎ শেঠ বলছেন, তাকে প্রধান সেনাপতির পদ দিতে হবে। এই তো রাজবল্লভ, সবাই উচ্চবিলাসী, সবাই সুযোগ করছে, তা না হলে রাজবল্লভ মাসে মাসে আমার কাছ থেকে যে বেতন পাচ্ছে তাতে তার স্বর্গ হাতে পাওয়ার কথা। ওই যে অবিশ্বাস, সন্দেহ রায়দুল্লভের যেটা জাগ্রত হয়েছিল, এটি কেন হচ্ছে? পরস্পরের মধ্যেও কিন্তু ওই স্বার্থগত একটা সংকট, তো সম্পর্কের মধ্যে একটা সংকট আছে। মির্জাফর বলছে, ওসব কথা থাক রাজা, মানে এইসব কথা যার মধ্যে একটা বিভেদ তৈরি হতে পারে, আস্থার সংকট তৈরি হতে পারে, এইগুলো কোনো রকমের আলোচনা কিন্তু মির্জাফর শুনতে কিংবা প্রকাশ হতে দিতে চান না। কারণ এর মধ্যে তার যে আকাঙ্ক্ষা, ওই একটা দিন হলেও মাত্র এই মসনদে বসতে পারে, তার যে দীর্ঘকালীন স্বপ্ন, সেই স্বপ্ন তো তাকে পূরণ করতে হবে। সেই স্বপ্ন পূরণের এই সংকট একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এই জন্য মাঝখানে তিনি আর কোনো সংকটের প্রত্যাশা করেন না, কিংবা সংকট মোকাবেলা না করে তার কাঙ্ক্ষিত জায়গায় যেই পথটা তিনি দীর্ঘদিন ধরে পরিষ্কার করে আসছেন, এই পরিষ্কার পথে গিয়ে সোজা তিনি মসনদে বসতে চান। এই জন্য তিনি বলছেন, ওসব কথা থাক রাজা, সবাই একজোটে কাজ করতে হবে, সকলের দাবি মানতে হবে। রায়দুল্লভ ক্ষুদ্র শক্তিধর, তার সাহায্যেই আমরা জিতবো এমন কথা নয়, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে নবাবের সঙ্গে তার বিশ্বাসঘাতকতার গুরুত্ব আছে বই কি। এরপর পরিচারিকা প্রবেশ করলো। পরিচারিকা জানিয়ে দিলেন জানানা সাওয়ারি, অর্থাৎ কি দুজন মহিলা। একটু বিব্রতকর অবস্থা বললাম মিরন, কারণ তার বাবার বয়সী মুরব্বীরা এখানে আছেন এই মুহূর্তে। এরকম একটা আসলে সেদিন তারা কিন্তু ছদ্মবেশে দুজন লোক উপস্থিত হয়েছিল। সেই লোকগুলোও কারা, তাদের পরিচয় আমরা একটু পাবো। রাজবল্লভের গিনপূর্ণ হাসি এসে চট করে দেখে এসো, আত্মীয়রা কেউ হয়তো হবে। এরপর মিলন চলে গেল। তো যাই হোক, কিন্তু এরপর জগৎ শেঠ বলছে, আজকের আলোচনায় উমিচাঁদ অনুপস্থিত, কিন্তু তাকে বাদ দিয়ে তো আর কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্ভব নয়। তখন মির্জাফর হঠাৎ যেন পরিবেশে কে ধরতে বলেছেন। এর আগে ওই জানানা সাওয়ারের কথা শুনে এরকম একটা অবস্থা তৈরি হলো। তারপর সে বলছে, আরে বাপরে, একেবারে কালকে ওঠে, তার দাবি তো সকলের আগেই। অর্থাৎ এখানে বলা হচ্ছে উমেচাঁদের কথা। তা না হলে দণ্ড না পেরোতেই সমস্ত খবর পৌঁছে যাবে নবাবের দরবারে। মনে হয় কলকাতায় বসেই সে চুক্তিতে স্বাক্ষর দেবে। এরপরে মহিলা সহ উল্লসিত মিরর কামরায় ঢুকলো। আসলে এরা তো মহিলা নয়, ছদ্মবেশে বোরকা পরে এসছে, তারা মানে অন্যরা যেন তাদের পরিচয় জানতে না পারে। মিরর বলছে, এরাই জানানা সাওয়ারি। মানে এখন তার সাহস বেড়ে গেছে। আসলে ওরা যে মহিলা নয়, ছদ্মবেশে অন্যজন। রমণীর ছদ্মবেশ ক্যারলেন ওয়াটস এবং ক্লাইভ, ইংরেজের প্রতিনিধি, তারা মিরন বেরিয়ে গেলাম। এরপরে দেখা যাচ্ছে তারা ঢোকার পরে তাদের মধ্যে কথোপকথন চলছে। মির্জাফর হচ্ছে অবাক হবার কথা, মানে এটা থেকে তারা এইভাবে আসাতে তারা একটু অবাক হলো, সারপ্রাইজড হলো। তখন বলছে যে অবাক হবার কথা, এই সময়ে যেভাবে এখানে আসা খুবই বিপজ্জনক। ক্লাইভ বলছে, বিপদ? কার বিপদ? জাফর আলী খান আপনার না আমার? দেখো, এই জায়গায় এসে কেমন জানি একটা বিদ্রুপ করছে ইংরেজরা মির্জাফরকে, অথচ তিনি নবাব হবেন। তাহলে নবাব যদি এরকম বিদ্রুপের পাত্র হয়ে যায়, তাহলে পুরা এই ভূখণ্ডের অবস্থাটাই কী হবে? ইংরেজরা কী অবস্থায় মধ্যে তাদের ফেলে দিয়েছেন। তাদের ব্যক্তিগত লোভ লালসার মধ্যেই নবাবকে পতন ঘটাতে গিয়ে তারাই যে কতটা তুচ্ছ, কতটা হেয় হয়ে যাচ্ছে, এই উপলব্ধিটা তারা কতটুকু করতে পারছে, এটা একটু ভাববার বিষয়। তখন তিনি বলছেন, দুজনেরই, কে? মির্জাফর বলছে ক্লাইভের প্রশ্নের উত্তরে, তবে আপনার কিছুটা বেশি। মানে ক্লাইভকে যেন একটু সংকটে ফেলতে যাচ্ছেন।
তখন জগৎ শেঠ বলছে, নবাবের গুপ্তচরের হাতে তো পড়োনি, পড়লে বুঝতে পারতে। আসলে কথা হচ্ছে সেটাই। ক্লাইভ বলছে, নবাবকে আমার কোনো ভয় নেই, কারণ সে আমাদের কিছুই করতে পারবে না। মাঝখানে কয়েকটি সংলাপ আছে, সেনাবাহিনী এটার সূত্রে আমি পরবর্তী আরেকটি সংলাপে যাচ্ছি। একেও ক্লাইভের সংলাপ। তিনি বলছেন নবাবকে তার কোনো ভয় নেই। কেন ভয় নেই সেই ব্যাখ্যাটা দিচ্ছেন। এজন্যই যে নবাবের কোনো ক্ষমতা নেই, যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খানজাজি, দেওয়ান, আমির, ওমরা সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকতে পারে না। এই যে এই কথা দেখো, একটু আগে মির্জাফরদের একটু সে তাচ্ছিল্য করতে, এখন তাচ্ছিল্য না, এটা তো সর্বনাশ সব হয়ে গেছে, এবং তাদেরকে প্রকাশ্যে সরাসরি বিশ্বাসঘাতক, প্রতারক বলে ফেলল। এইরকম অবস্থায় তারা তার সঙ্গে চুক্তি। ক্ষমতার মোহ মানুষকে কত নিচে নামিয়ে ফেলতে পারে, কত অবনত করতে পারে, এটা এর চেয়ে বড় দৃষ্টান্ত বোধহয় আর হতে পারে না। তখন রাজ বলছে, আমরা না, ও কম সংলাপের কিছু বাকি আছে, তবে হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে আমাদের ক্ষতি করতে পারেন। তাদেরকে আরও যেন দুর্বল করে বলছে। তখন রাজ বলছে, আমরা? ক্লাইভ, হোয়াই নট, আপনারা সব পারেন। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। কিন্তু এই যে বললাম যে সর্বনাশের যার কিছু বাকি নেই, কিন্তু ওরা কি আত্ম উপলব্ধিটা তাদের ভিতরে হচ্ছে? হলে এখান থেকেই তো তারা ওই চক্রান্ত থেকে বেরিয়ে এসে নবাবের সঙ্গে এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারতেন। কিন্তু না, ওই ষড়যন্ত্রকারীর ওই বোধ তৈরি হয়নি, হবেও না। তখন মির্জাফর বলছেন, এই সব কথার জন্যে কি আমরা এখানে হাজির হয়েছি? না, এই সব কথার যন্যেই আমরা এখানে হাজির হয়েছি নাকি? ক্লাইভ বলছে, সরি মিস্টার জাফর আলী, একটা জরুরি কথা আগে সেরে নেওয়া যাক। উমিচাঁদ এ যুগের সারা বিশ্বাসঘাতক। উমিচাঁদ এ যুগের সারা বিশ্বাসঘাতক, তাহলে তারা কি উমিচাঁদের চেয়ে কম? নিজের কথাটা গোপন রাখছে। কিন্তু দেখো, উমিচাঁদ এ যুগের সারা বিশ্বাসঘাতক। আমাদের প্ল্যানের কথা সে নবাবকে জানিয়ে দিয়েছে। কলকাতা অ্যাটাকের সময় তার যা ক্ষতি হয়েছিল, নবাব তা পুষিয়ে দিয়েছেন, ক্ষতিপূরণ করেছেন, অর্থাৎ কম্পেনসেট করতে চেয়েছেন। স্ক্যান্ডালটা আবার একটা নতুন অফার নিয়ে আমাদের কাছে এসেছে। অফার মানে অনেক বেশি টাকা সে দাবি করেছে। মীর জাফর বলছে, আমি শুনেছি যে সে আরও 30 লক্ষ টাকা চায়। ক্লাইভ, এবং তাকে অত টাকা দেওয়ার মতো পজিশন আমাদের নয়, থাকলেও আমরা তা দেব না। কেন দেব? হয় 30 lakhs of rupees is no joke। 30 লক্ষ টাকা, এটা কি ছেলে খেলা মস্করা যে তাকে চাইলেই দিয়ে দিতে হবে? তাহলে এবং তাকে না দিলেও উপায় নেই, কোন পথে যাবে? এই যে আরেকটা সততার পথ এখানে পরিষ্কার হচ্ছে। সেখানে রাজবল্লভ বলছে, কিন্তু উমিচাঁদ যেরকম ধড়িবাজ, তাতে সে হয়তো অন্যরকম কিছু ষড়যন্ত্র করতে পারে। আমাদের যাবতীয় গুপ্ত খবর তার জানা। ক্লাইভ বলছে, উমিচাঁদের দ্রুততা, সততা, শ্রেষ্ঠত্ব এই ক্ষেত্রে তাই বলে দিয়েছেন। কিন্তু ক্লাইভ এখন নিজেকে প্রকাশ করছেন, ডোন্ট ওয়ারি রাজা, উমিচাঁদ অনেক বুদ্ধি রাখে, কিন্তু বাট ক্লাইভ ইজ নো লেস। আমিও কম নয়, আমি উমিচাঁদকে ঠকাবার ব্যবস্থা করেছি। ওই যে ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র, ঠকের উপর ঠক। মির্জাফর কীরকম? ক্লাইভ বলছে, দুটো দলিল হবে। আসল দলিলে উমিচাঁদের কোনো রেফারেন্স থাকবে না, নকল দলিলে একা থাকবে যে নবাব হেরে গেলে কোম্পানি উমিচাঁদকে 30 লক্ষ টাকা দেবে। রাজ বলল, কিন্তু সে যদি কোনো রকমে একথা জানতে পারে? ক্লাইভ বলছে, আপনারা না জানালে জানবে না। দেখো, এখানে আবার তাদের করছে, দুর্বল করছে। আপনারা না জানালে জানবে না, আর জানলে কারো বুঝতে বাকি থাকবে না যে আপনারাই তা জানিয়েছেন। জগৎ শেঠ, আমাদের সম্পর্কে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মির্জাফর, দলিল সই করবে কে? কারণ এখানে এই যে ওরা তো দলিলটা নিয়ে এসছেন, ইংরেজরা আসলে এই ষড়যন্ত্রকারীদের এমন একটি অবস্থানে নিয়ে গেছেন, এই অবস্থান থেকে তাদের আর আসলে পিছু হটার কোনো সুযোগ নেই। এখন ইংরেজরা যা বলবেই তারা কিন্তু সকলেই সে কথা কায়সায় কাজ করতে বাধ্য হয়ে যাচ্ছে। যদি একটা মাত্র উপায় ছিল, যদি তারা নবাবকে
গ্রহণ করে তার সঙ্গে সম্মিলিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি কাজ করতে চাইছে তাহলে তাদের বা, কিন্তু এখানে তো তারা সেটাও করতে চাইছে না। সুতরাং ইংরেজদের একান্ত অনুগত বাধ্য যখন যেভাবে চাইবে সেই কাজ সম্পাদন করার ছাড়া তাদের আর কোনো কথান্তর এখানে নেই। এখন সেটাই বোঝা যাচ্ছে। মীর জাফর বলছে দলিল সই করবে কে? ক্লাইভ বলছে কমিটির সকলেই সই করেছেন। তার মানে তারা নকল দলিল বানিয়ে তারা তাদের ইচ্ছে মতো সই করে নিয়ে আসছেন। দেখো মীর জাফর এখানে নিরুপায়ার। এখানে আপনি সই করবেন এবং রাজা রাজবল্লভ ও জগৎ শেঠ থাকবেন উইটনেস। নকল দলিলটাই অ্যাডমিরাল ওয়াটসন সই করতে রাজি হননি। মীর জাফর বলছে উমিচাঁদ, তাহলে উমিচাঁদ মানবে কেন তাহলে? ক্লাইভ বলছে সেই ব্যবস্থা হয়েছে, ওয়াটসনের সই জাল করে দিয়েছে লুসিংটন। দেখো ওদের মধ্যেও অনেক প্রতারণা আছে পরস্পরের সঙ্গে। ওয়াটসন সই করতে রাজি হয়নি, তার সই যে লুসিংটন জাল করে সই করে দিয়েছেন। সুতরাং এখন এই কথাটাও তারা প্রকাশ করে ফেলল মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভের কাছে। তখন জগৎ শেঠ বলছে তাহলে আর দেরি করো, আমাদের আবার এক জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। ক্লাইভ বলছে অফকোর্স, দুটো দলিল তো হয়ে আছে, শুধু সই হয়ে গেলে এই কাজ মিটে যায়। মীর জাফর একটু পড়ে দেখব না? অর্থাৎ দলিলটা এগিয়ে দিল সামনে, তিনি বলছেন দলিলে কী লেখা হয়েছে আমি কি একটু পড়ে দেখব না? ক্লাইভ বলছে ড্রাফট তো আগেই পড়েছেন। ক্লাইভ বলছে রাজবল্লভ তাহলেও একবার পড়ে দেখা দরকার। ক্লাইভ বলছি ইফ ইউ ওয়ান্ট গো হেড, পড়ে দেখুন উমিচাঁদের মতো আপনাদেরও ঠকানো হয়েছে কিনা। দলিলটা রাজবল্লভের দিকে এগিয়ে দিয়ে নিন রাজা, আপনি পড়ুন। রাজবল্লভ পড়তে পড়তে যুদ্ধে সিরাজদৌল্লার পতন হলে কোম্পানি পাবেন 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবেন 70 লক্ষ টাকা, ক্লাইভ সাহেব পাবেন 10 লক্ষ টাকা, অ্যাডমিরাল ওয়াটসন পাবে ওখানে আর উচ্চারণ সে করছে না। এর সঙ্গে বাকিটা পড়বার আগেই মীর জাফর আতঙ্কিত হয়ে বলেছে এগুলো দেখে আর কি লাভ কি, এগুলো দেখে আর লাভ কি? রাজবল্লভ এখন আর কিছুই লাভ নেই, কিন্তু ভাবছি নবাবের তহবিল 2বার করে লুট করলেও 3 কোটি টাকা পাওয়া যাবে কিনা। কারণ ওদের চুক্তিতে যে এই বিষয়টি 3 কোটি টাকার একটা বিষয় চলে আসছে, কে কত টাকা পাবে, উমিচাঁদ কত টাকা পাবে, কোম্পানি কত টাকা পাবে, আবার ক্লাইভ কত টাকা পাবে, ওয়াটসন কত টাকা পাবে। তাহলে দেখা যাচ্ছে সব মিলে 3 কোটি টাকার যে ব্যাপার। রাজবল্লভ বলছে নবাবের যে তহবিল থেকে তো তারা এগুলো দেবে, ওই তহবিলটাকে 2বার যদি আমরা লুট করি তখনও 3 কোটি টাকা পাবে কি না, কিংবা সেখানে আছে কি না। যদি না থাকে তাহলে এই টাকা কোম্পানিকে যে চুক্তিমতো পরিশোধ করতে হবে, কোত্থেকে সেই টাকা পাবে, এটা আরেক সংকট। তার মানে কোম্পানি, এই যে ষড়যন্ত্রকারীর কোম্পানির এমনভাবে ফাঁদটা পাতলো, মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ ওরা শেষ পর্যন্ত খালি হাতেই তারা ফিরবে, এটা এখন স্পষ্ট হয়ে গেল। কিন্তু এখানে না করবার তাদের আর পথ কোথায়? রাজবল্লভ বলছে না মীর জাফর বড় দেরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এত সব বিষয়গুলো মীর জাফরের শুনবার অবকাশ নেই। সে ওই মসনদে যেন বসলে তার সব সমস্যার সংকটের সমাধান হয়ে যাবে। অন্ধ এমন হয়ে গেছে আসন্ন প্রলয়টাকেও সে উপলব্ধি করবার সক্ষমতা হারিয়ে ফেলেছে। বড় দেরি হয়ে যাচ্ছে, আসুন দস্তখত করে দিয়ে কাজ শেষ করে ফেলে। রাজবল্লভ বলছে এই দলিল অনুসারে সিপাহসালার শুধু মসনদে বসবেন, কিন্তু রাজ্য চালাবেন কোম্পানি। রাজবল্লভ ঘোষণা করে দিল আসল ব্যাপারটা। এরপরও ওই যে বললাম আর কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু ইংরেজরা এই ব্যাপারে একটু বিরক্তি প্রকাশ করলো। ক্লাইভ বলছে বিরক্তি সহকারে ইউ আর থিঙ্কিং লাইক এ ফুল, আমরা কেন রাজ্য চালাবো? আপনি বাড়াবাড়ি করছেন, অতিরিক্ত কথা বলছেন। আমরা কেন বোকার মতো আপনার কথা বলছেন কেন? আমরা রাজ্য চালাবে কেন? আমরা শুধু ব্যবসা বাণিজ্য করবার প্রিভিলেজটুকু সিকিউর করে নিচ্ছি, নিশ্চয়তা নিচ্ছি ব্যবসা বাণিজ্যের, তা আমাদের করতেই হবে। জগৎ শেঠ বলছে আপনাদের স্বার্থ রক্ষা করুন, কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দেবেন এ তো ভালো কথা নয়। এই কথাটা সত্য, কিন্তু একটু আমার সংশয় জাগছে এখানে। যে সংলাপটুকু সেকান্দার আবু জাফর এখানে লিখেছেন এইভাবে, কিন্তু জগৎ শেঠ সত্যিকার অর্থেই ওই কোম্পানির প্রতিনিধির কাছে ওই মুহূর্তে ওই ধরনের কথা বলতে পেরেছিলেন কিনা। নাটক বিচারের ক্ষেত্রে এই সংলাপের সম্ভাব্যতা
বক্তব্যের যথার্থতা এটাও কিন্তু যাচাই করা জরুরি। এখানেও কিন্তু শিক্ষার্থীরা তোমাদের বলছি, তোমরা যখন নির্বিচার বিশ্লেষণ করতে যাবে এই প্রশ্নটা তোমাদের মধ্যে জাগে কিনা, আমার মধ্যে কিন্তু জেগে গেছে। এই জন্য আমি কথাটা বললাম যে এই জগৎ শেঠ এই কথাটা ওই মুহূর্তে বলবার স্পর্ধা তিনি রাখছেন কিনা, পারেন কিনা, সম্ভাবনা আছে কিনা, সম্ভাব্যতাকেও আমাদের যাচাই করে নিতে হবে। বিশ্লেষণ যখন করব তখন হয়তো আমি একসাথে এগুলো যে তোমরা কিন্তু এই নিয়ে এখন ভাবতে পারো। ক্লাইভ রীতিমতো ক্রুদ্ধ হয়ে গেছে, ক্রুদ্ধ হয়েছে। দেন হোয়াট ইউ আর গোয়িং টু অ্যাবাউট ইট, দুটো দলিল তাহলে ফিরিয়ে নিয়ে যায়। আপনাদের শর্তাদি জানিয়ে দেবেন, যেভাবে সেইভাবেই আবার একটা খসড়া তৈরি করা যাবে। অর্থাৎ সে হুমকি দিল কোনো চুক্তি করবে না, দুটো দলিল ফেরত দিতে আমরা চলে যাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো কাজ নেই। এইরকম পরিস্থিতি আসলে হতে পারে কি না এটা একটা ভাবা দরকার। কিংবা আর যেটা হয়েছে এটা নাটকের ক্ষেত্রে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কতটা আবশ্যক কিংবা জরুরি, কতটা যৌক্তিক কিংবা শিল্পসম্মত সেই বিবেচনারও কিন্তু আমাদের করতে হবে। তো যাই হোক, মির্জাফর বলছে না না সে কী কথা, এমনিতেই বাজারে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। কোন দিন সিরাজদৌল্লা সবাইকে গারদে পড়ে দেবে তা ঠিক নেই। দিন আমি দলিল সই করে দিই। শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। রাজবল্লভের হাত থেকে দলিল নিয়ে সই করতে বসলো, কিন্তু একটু ইতস্তত করতে লাগলো। এই পুরা জায়গাটাতে নাট্যকারের যে প্ল্যানের সঙ্গে আমার কিন্তু কোথাও একটু দ্বিধা সংশয় জাগছে যৌক্তিকতার বিষয়গুলো নিয়ে। আমরা পরবর্তীতে এই জিনিসটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, কিন্তু আগে জিনিসটা একটু পড়ে যায়। এরপর মির্জাফর বলছে, বুকের ভিতর হঠাৎ জোরে কেঁপে উঠল। বাইরে কোথাও মরা কান্না শুনতে পাচ্ছেন স্যারজি? আমি যেন শুনলাম। এটা তার ভিতরে এই যে একটা শরীরের মধ্য দিয়ে বাংলাকে বিক্রি করে দিচ্ছে, এটা হয়তো তার একটা অন্তর্বেদনার প্রতিধ্বনি তার ভিতরে থাকতে পারে। অর্থাৎ এই ধূর্ত অমানুষটাকে এই অনুভূতিটা সঞ্চার করার মধ্য দিয়ে নাট্যকার যেন মুহূর্তের জন্য হলো একটা মানবীয় বোধ তৈরি করে মানুষ করবার একটা হয়তো চেষ্টা, কিন্তু সেই চেষ্টাটা কতটুকু আবার যুক্তিসম্মত এই ধরনের চরিত্রের ক্ষেত্রে সেটাও প্রশ্নটা রাখলাম। ক্লাইভ বলছে, উচ্চ হাসি হেসে ও তার ভীত অবস্থা দেখে, সেনাপতি, বিদ্রোহী সেনাপতি, অথচ সো কাওয়ার্ড। এই সে লজ্জা আর তাদের কি থাকতে পারে, এমন শব্দগুলো যে উচ্চারণ করছে তাদের সামনে। কিন্তু কি করব, আগেই বলেছি তাদের কোনো উপায় নেই। রাজবল্লভ বলছে, নানা প্রকারের দুশ্চিন্তায় আপনার শরীর মন দুর্বল হয়ে পড়েছে। ও কিছু নেই না, আপনি যা শুনছেন মরা কান্না, এগুলো মিথ্যা কথা, সত্য নয়। আপনার হয়তো মানসিক একটা বিকার কিংবা বিকল অবস্থার মধ্যে দিয়ে এটা হয়েছে। মির্জাফর বলছে, হ্যাঁ হয়তো তাই, না হয় এটা তো আসলে বাস্তবে নয়, কেন আমার মনে হচ্ছে। এরপর কলম নিয়ে স্বাক্ষর দিতে গিয়ে আবার আরেকটু ইতস্তত করে উঠল। সেখানে বলছে মির্জাফর, কিন্তু রাজবল্লভ যেমন বললেন, সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? হ্যাঁ দিচ্ছে তো বটেই, আবার প্রশ্ন কেন? ক্লাইভ এখানেই আর একটু তাদের শাসন যেন তিরস্কার কিংবা শাসন করছে। ও হোয়াট ননসেন্স! আমি জানতাম কাওয়ার্ডদের ওপর কোনো কাজের জন্যেই ভরসা করা যায় না, তাই বিপদের ঝুঁকি নিয়ে দলিল সই করাতে নিজেই এসেছি। একা ওয়ার্ডসকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেনি। এখন দেখছি আমার অনুমান অক্ষরে অক্ষরে সত্যি। মির্জাফরকে বলছি, আরে বাংলা আপনাদেরই থাকবে, রাজা হয়ে আমরা কি করব? আমরা চাই টাকা, আমাদের কোনো ভয় নেই। ইউ আর স্যাক্রিফাইসিং দ্য নবাব অ্যান্ড নট দ্য কান্ট্রি। দেশের জন্য দেশের নবাবকে আপনারা সরিয়ে দিচ্ছেন, কারণ সে অত্যাচারী, সে থাকলে দেশের কল্যাণ হবে না। যেন এই কথাগুলো মির্জাফর এইভাবে বলে, সেটাও কিন্তু ক্লাইভ যেন তাকে শিখিয়ে দিচ্ছেন। এই রকম শিখিয়ে পড়িয়ে দেওয়া অবোধ একজন লোক নবাব হয়ে কী করবে, এটা পরবর্তীতে অবশ্যই দেখা গেছে তাদের সেই সংকটটা আমরা দেখতে পেরেছি। মির্জাফর বলছে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি, সে আমাদের সম্মান করে না। দলিলে সই করলো, নেপথ্য করুণ সঙ্গীত বাঁচতে থাকবে। তারপর জগৎ শেঠ, রাজবল্লভ দুজনে সই করলো। এরপর ক্লাইভ তার তো ইচ্ছা এখন পূরণ হয়ে গেছে সব কিছু, এই জন্য সে একটা ঐতিহাসিক উক্তি সই করলো।
দ্যাটস অল রাইট। এরপর দলিলটা নিয়ে এসে বাস করতে করতে বলছে, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। উই হ্যাভ ডান এ গ্রেট থিং, এ গ্রেট থিং। ইতিহাস তো হয়েছেই, সেই ইতিহাস কতটা কলঙ্কের, কতটা অপমানের, এবং সেই অপমানটা সেখান থেকে মুক্তি পেতে আরও এক নতুন দীর্ঘ ইতিহাস সৃষ্টি হতে হয়েছে আমাদের, সেই বিষয়টি। তো যাই হোক, এখন এই দৃশ্যের মধ্যে আমরা দেখলাম চুক্তিটা কীভাবে হচ্ছে। এই চুক্তির মধ্যে তাদের ষড়যন্ত্রকারী এক পক্ষ কী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, আরেকজন এইরকম অবস্থার মধ্য দিয়ে কীভাবে আত্মাকে বিক্রি করে দিচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখলাম। তার মধ্য দিয়ে এই মানবগুলোর যে বৈশিষ্ট্য চরিত্র বিশ্লেষণের একটা বড় উপাদান কিন্তু আমরা এখানে পেয়েছি। এবং সেই সঙ্গে ওই যে কতিপয় কিছু প্রশ্ন এখানে জাগলো, যেটা আরও নাটক পড়ার পরে যখন বিশ্লেষণ করব আমরা, সেখানে চরিত্রগত বৈশিষ্ট্য এবং নাটকের শিল্পরূপ, তার যৌক্তিকতা, এই সমস্ত কিছু বিষয়ের কিছু প্রশ্ন আমরা এই দৃশ্য থেকে আমরা পেলাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও কিছু আসলে আলোচনা পাঠ করতে হবে, তারপরে আমরা নাটকের বিচার বিশ্লেষণ প্রবৃত্তি হব। তোমরা এই বিষয়গুলো একটু কয়েকবার পড়ে আরেকটু নিজেদের উপলব্ধিতে নেওয়ার চেষ্টা করবে। ঘটনা এবং চরিত্র, তাদের চিন্তা, তাদের মানসিকতা, তার ইতিনীতি বিষয়গুলো নিয়ে একটু ভাববে। তারপরে তোমাদের যে জিজ্ঞাসাগুলো তৈরি হবে কিংবা সিদ্ধান্ত, তোমরা একটু লিপিবদ্ধ নোট আকারে রাখবার চেষ্টা করবে। আমরা বিশ্লেষণে যখন যাব তখন ওই তোমাদের চিন্তাগুলো তোমাদের বিশ্লেষণের সঙ্গে সঙ্গী হবে, কাজে লাগাতে পারবে। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।